যেখানে প্রেম নিষিদ্ধ। ইরশাদ জাহান জেরিন পর্ব 31। আদিপ চলে যাওয়ার পর সাজের ভেতরে এতক্ষণের ভয়টা এবার এক চরম পর্যায়ে অপমান আর তীব্র ক্ষোভে রূপ নিল। সে আরজানের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে নিজের সবটুকু ক্ষোভ উগড়ে দিতে চাইল, কিন্তু আরজানের সেই বিশাল দীর্ঘ অবয়বের সামনে তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আরজান এক কদম করে ধীর পায়ে সাজের খুব কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এখন কোনো দূরত্ব নেই, বাতাসের প্রবাহ যেন আটকে গেছে। আরজানের শরীর থেকে বের হওয়া সেই চড়া দামি ও উড পারফিউমের চেনা ঘ্রাণ সাজের ফুসফুসে ঢুকে তার মস্তিষ্ক আবার এক তীব্র কালবৈশাখী ঝড়ে ঝাঁপিয়ে দিয়ে গেল। আরজানের কোনো ভূমিকা ছাড়াই সাজের দুই কাঁধে নিজের শক্ত তপ্ত হাত দিয়ে অত্যন্ত শক্তভাবে চেপে ধরল। তার হাতে সেই বাঁধন এতটাই তীব্র ছিল যে সাজের সুতির শাড়ির কাঁধের অংশটুকু কুঁচকে গেল। আমি তোকে কাল রাতে আর আজ বিকেলে কি বলেছিলাম সাজ? মীর আরজানের কথা কি তোর কানে ঢুকে না? নাকি মেলবোর্ন ফেরত ওই থার্ড ক্লাস ছেলের সস্তা প্রশংসা শুনে তোর উড়ে যাওয়ার ডানা গজিয়েছে? এত বড় সাহস তোর হয় কি করে যে তুই আমার চোখে ফাঁকি দিয়ে অন্য একটা ছেলের সাথে আমবাগানের কোনায় মেমোরি তৈরি করতে যাচ্ছিস? আমার দেওয়া লক্ষণ রেখা পার করার শাস্তি কি তা তুই এখনও জানিস না। সাজের চোখে তখন নোনা জল উপচে পড়ছে, যা পুকুরের নীল আলোয় মুক্তোর মতো চকচক করছে। সে নিজের সবটুকু শারীরিক শক্তি এক করে আরজানকে সেই লোহার মতো শক্ত হাত দুটো সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আরজানের সেই পাথরের মতো হাতের বাঁধন 1 ইঞ্চিও নড়ল না, বরং আরও কড়া হলো। সাজ কাপা অথচ জেদি গলায় বলল, ছেড়ে দিন আমাকে আরজান ভাইয়া। আপনি আমার কাঁধে হাত দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনি কে আমার? কেন আপনি আমার জীবনটাকে এইভাবে ভিসিয়ে দিচ্ছেন? আমার কি নিজের কোনো বন্ধু রাখারও অধিকার নেই? আমি যার সাথে ইচ্ছা কথা বলবো, যার সাথে ইচ্ছা ঘুরবো, লেবুর শরবত দেব। আপনি শুধু আমার বড় ভাইয়া, আমার জীবনের ডিটেক্টর বা মানিক নন। বড় ভাইয়া শব্দটা সাজের মুখে শুনতে আরজানের চোখের ভেতর সে শান্ত আগুন যেন এক তীব্র তাপদাহে পরিণত হলো। সে সাজকে এক ঝটকায় নিজের আরও কাছে টেনে নিলেন, এতটাই কাছে যে সাজ আরজানের বুকের ভেতরটায় সেই দ্রুত, অনিয়মিত এবং তীব্র হৃদস্পন্দনের স্পর্শ শুনতে পাচ্ছিল। আরজানের তপ্ত নিঃশ্বাস সাজের কপাল, নাক আর ঠোঁটের কোণে এসে অবাধ্য ঝড়ের মতো আশ্রে লাগছিল। আরজানের সাজের মুখের খুব কাছে নিজের মুখটা এনে বোধ হয়ে যাওয়া কণ্ঠে বলল, বড় ভাইয়া, যদি আমি শুধুই তোর বড় ভাইয়া হতাম সাজ, তবে এই স্বাধীনকে ঢাকা ছেড়ে পালাতে হতো না। যদি আমি শুধুই তোর বড় ভাইয়া হতাম, তবে এই আদিবকে 1 সেকেন্ডে তোর সামনে থেকে কুকুরের মতো তাড়িয়ে দিতাম না। তুই আমার কি? তোর ওপর আমার অধিকার কতটুকু তা যদি আমি তোকে নিজের মুখে বা নিজের আচরণে বুঝিয়ে দিই সাজ, তবে তুই সেই তীব্রতা সহ্য করার ক্ষমতা 1 সেকেন্ডে হারিয়ে ফেলবি। তোর অবুঝ মন তা সহ্য করতে পারবে না। যদি এটা খাঁচায় বন্দি করাও হয় সাজ, তবে মনে রাখিস সেই খাঁচার চাবিটা শুধু মীর আরজানের পকেটেই থাকে, আর তুই সেই খাঁচার একমাত্র পাখি। তুই জেদ দেখাতে পারিস, ডানা চাপতাতে পারিস, কিন্তু মীর আরজানের সীমানা পার হয়ে উড়ে যাওয়ার আকাশ তোকে আমি কোনো দিনও দেব না। তুই শুধুই আমার নজরে থাকবি। আরজানের এই নাম না জানা দম বন্ধ করা তীব্র অধিকারের টান আর চোখের ভেতরে সেই পাগলাটে মায়া, সাজের ভেতরের সবটুকু প্রতিরোধ, সবটুকু জেদকে 1 সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ করে দিল। সবটুকু জেদকে 1 সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ করে দিল। তার শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। সে এক অদ্ভুত আবেশে, অবাধ্য অসহায়ত্বে নিজের চোখের পাতা দুটো বন্ধ করে ফেলল। তার অবুঝ চঞ্চল মন এই জটিল সমীকরণ ডিকোড
করতে পারল না, এটা কি শুধুই এক বড় ভাইয়ের স্বৈরাচারী শাসন, নাকি এর আড়ালে অন্য কোনো নিষিদ্ধ দম বন্ধ করা টান লুকিয়ে আছে? সাদের হৃদস্পন্দন তখন স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরক্ষণেই আরজান নিজেকে চরম আত্মনিয়ন্ত্রণের সামলে নিল। সে অত্যন্ত ধীরালয়ে সাজের কাঁধ থেকে নিজের হাতটা সরিয়ে নিলেন। তার ফর্সা মুখটা তখন কড়ার রোদে পোড়ার মতন লাল হয়ে আছে, কিন্তু চোখের সেই গভীরতা এক বিন্দু কমেনি। সে তার পাঞ্জাবির পকেট থেকে একটা সিল্কের কালো রুমাল বের করে সাজের গাল বেয়ে পড়া চোখের জলটা অত্যন্ত আলতো করে মুছে দিয়ে গম্ভীর গলায় বলল, নিজের অনুষ্ঠান প্রায় শেষ। কাল সকাল ঠিক 6টায় ঢাকার গাড়ি ছাড়বে। তুই এখনই নিজের রুমে যাবি, কান্নাকাটি বন্ধ করবি এবং ব্যাগ গুছাবি। আর ওই আদিবের দেওয়া কোনো স্মৃতি, কোনো প্রশংসা বা কোনো নোটিফিকেশন যেন তোর ফোনে বা মনে না থাকে। যদি থাকে তবে মীর আরজানের শাস্তি কেমন হয় তা তুই খুব ভালো করেই জানিস। এবার নিজের রুমে যা। শাহজাহান একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। সে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে টেনে নিয়ে অন্ধকারের মাঝখান দিয়েই তীরের মতো দৌড়ে বাড়ির ভেতর দিক চলে গেল। আরজান পুকুরঘাটে শ্বেত পাথরের সিঁড়িতে দাঁড়িয়ে রইল একলা। আকাশের চাঁদের আলো তখন কালো পাঞ্জাবির ওপর এসে পড়েছে। তার ওঠ পারফিউমের সুবাস তখন পুকুরঘাটের বাতাসে সাজের অস্তিত্বের জানান দিচ্ছিল। পিলু গ্রামের জমিদার বাড়িতে তখন আরজান আর সাজের মনস্তান্ত্রিক যুদ্ধ তুঙ্গে। ঠিক তখনই বাড়ির পশ্চিমের ব্লকের পুরনো কাঠের সিঁড়ির নিচে ওখানে অতিরিক্ত ডেকোরেশনের কাপড় আর আলো নেভানো টেবিলগুলো স্তূপ করে রাখা ছিল। সেখানে জমে উঠেছে মীর বাড়ির আর এক অলিখিত গল্প। আরজা তার সামনেই বসে আছে। আরজা বলল, আজকের এই ডায়েরিটা আমি পুড়িয়ে ছাই করে দেবো আরভিদ। তুমি নিজেকে কী ভাবো বলো তো? অন্ধকার করিডোরের কোণ থেকে আরজার ফিসফিসানি অথচ ক্রুদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো। আরজার পরনে ছিল সেজো খালার পছন্দ করা এক চমৎকার রানী গোলাপি রঙের জামদানি শাড়ি, খোপা করা চুলে জড়ানো জুঁই ফুলের মালা। রাগে আর অভিমানে ফর্সা মুখটা তখনও অন্ধকারে যেন জ্বলজ্বল করছিল। আরভিদ চশমাটা নাকের ডগায় ঠিক করতে করতে অত্যন্ত শান্ত গলায় বলল, আরজা, তুমি পলিটিক্যাল সায়েন্সের বেসিক লজিকটা বোঝার চেষ্টা করো। বিয়েবাড়ির ডেকোরেশন, জেনারেটর, রশিদ আর আরজান ভাইয়ার সিকিউরিটির ডিল, সব কিছুর ওপর নজর না রাখলে আমার ডায়েরির ডেটা ইনফরমেশন থেকে যেত। তুমি শুধু শুধু ইমোশনাল হচ্ছ। আমি ইমোশনাল হচ্ছি? আরজার চোখ দুটো জলে ভরে উঠল। সে এক কদম এগিয়ে এসে আরভিদের বুকের সামনে দাঁড়িয়ে বলল, গত 3 দিন ধরে আমি এই শাড়ি গয়না পরে কার জন্য ঘুরে বেড়াচ্ছি? এই ক্যামেরা, এই ডেকোরেশনের লোকের জন্য? পুরো বিয়েবাড়ি মানুষ আমার রূপের প্রশংসা করলো, আর তুমি একবারের জন্য আমার দিকে তাকিয়ে বললে না যে আমাকে কেমন লাগছে? সারাক্ষণ শুধু ওই ডায়েরি আর আরজান ভাইয়ের বডিগার্ডের হিসাব। আমি কি তোমার লাইফের কোনো রিসার্চ সাবজেক্ট আরভিদ? জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে এসব করবে আমার সাথে? আরভিদ এবার কিছুটা অপ্রস্তুত হলো। দুনিয়ার সব থিওরি তার মাথায় খেললেও নিজের স্ত্রীর এই সরাসরি অভিমানে তার ভেতরের থিওরিস্ট পুরুষটা হঠাৎ করে এই ভাষা হারিয়ে ফেলল। সে ডায়েরিটা বগলে চেপে ধরে বলল, আরে আমি তো মনে মনে ভাবছি যে তোমাকে বেশ অন্যরকম লাগছে। থাক, আর মনে মনে ভাবতে হবে না। আমি বিয়ে শেষ হলেই বাবার বাড়ি চলে যাব। তোমার ডায়েরি নিয়ে তুমি সুখে থাকো। আরজা তীব্র অভিমানে ঘুরে দ্রুত পায়ে চলে যেতে চাইল, কিন্তু রাগ আর শাড়ির কুচি একসাথে সামলাতে পারল না আরজা। সিঁড়ির নিচে সরু অন্ধকার লাভিতে ডেকোরেশনের একটা বড় কাঠের কার্টুন রাখা ছিল। আরজা অন্ধকারের মাঝে পা বাড়াতেই তার শাড়ির আঁচলটা কার্টুনের এক কোণের পেরেকের সাথে আটকে গেল এবং সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে লাগলো। আচ্ছা, সাবধানে। আরভিদ নিজের হাতের দামি চামড়ার ডায়েরিটা মেঝেতে ছুঁড়ে ফেলে এক ঝটকায় এগিয়ে এলো। ঠিক পড়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আরজার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। পরক্ষণে এক তীব্র ঝাঁকুনি দিয়ে দুজনে গিয়ে আশ্রে পড়ল পেছনের শক্ত সেগুন কাঠের দেয়ালের উপর। আরভিদ নিজেকে দেয়ালের সাথে ঠেকিয়ে রাখলো, আর আরজা সম্পূর্ণরূপে আটকে রইল আরভিদের শক্ত দুহাতের খাঁচায়। চারপাশটা 1 সেকেন্ডে নিঝুম হয়ে গেল। দুজনের মাঝে
এখন মাত্র 1 ইঞ্চির কম দূরত্ব। আরজার বুকের দ্রুত ওঠানামা আরভিদের শার্টের বোতামে এসে ধাক্কা খাচ্ছিল। আরজার খোপা থেকে খসে পড়া জুঁই ফুলের তীব্র তাজা সুবাস আরভিদের চশমা পড়া চোখকে সমস্ত চাতুর্যকে এক মুহূর্তে অবশ করে দিল। আরজার ভেজা চোখ দুটো আরভিদের ঠোঁটের খুব কাছে এসে থমকে গেছে। আরভিদি স্তব্ধ হয়ে গেছে। সে জীবনের প্রথমবার এত কাছে থেকে আরজাকে দেখলো। চাঁদের আলোয় জানালার গ্রিল গলে আরজার ঠোঁটের ওপর এসে পড়ছিল, যা দেখে আরভিদের মনে হলো পৃথিবীর সমস্ত পলিটিক্যাল থিওরি এই এক জোড়া ওষ্ঠের সামনে চূড়ান্তভাবে পরাজিত। আরজা ভয়ে এবং এক অদ্ভুত আবেশে আরভিদের শার্টের কলারটা নিজের ছোট ছোট আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরলো। ছেড়ে দাও আমাকে, তোমার ডায়েরি নিচে পড়ে গেছে। ডায়েরি কল্লায় যাক আরজা। আরভিদ তার জীবনের প্রথমবার এহেন পুরুষালী কণ্ঠে বলল। সে তার চশমাটা এক হাতে নিয়ে খুলে অন্ধকারের মাঝে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। সে নিজের ডান হাত দিয়ে আরজার আগলা হয়ে যাওয়া খোপাটা খপ করে তাকে নিজের আরও কাছে টেনে নিল। আরজার তপ্ত দ্রুত নিঃশ্বাস আরভিদের ঠোঁটের কোণে এক অবাধ্য ঝড়ের মতো কাঁপছিল। তুমি জানতে চেয়েছিলে না তোমাকে কেমন লাগছে? আরভিদের ঠোঁট তখন আরজার ওষ্ঠধরের ঠিক ওপরটায় কাঁপছে। আজকের ওই গোলাপি শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগছে যে মীর আরভিদ তেজের এত বছরের জমানো সব থিওরি 1 সেকেন্ডে পুড়ে ছাই হয়ে গেছে। কথাটা শেষ হওয়ার কোনো সুযোগ পেল না। আরভিদ তার এক মুহূর্ত দূরত্ব বজায় রাখল না। সে নিজের সমস্ত অধিকার, ভালোবাসা আর অবরুদ্ধ আবেগ এক করে আরজার নরম কাঁপতে থাকা ঠোঁটের ওপর নিজের ঠোঁট দুটো সঁপে দিল। আরজা প্রথমে বিস্ময় চোখ দুটো বড় বড় করে ফেলল, কিন্তু পরক্ষণে আরভিদের সেই অনভ্যস্ত তৃষ্ণার্ত ভালোবাসার তীব্রতায় সে নিজের চোখের পাতা দুটো বুঝে ফেলল। তার হাতের মুঠোটা আরভিদের শার্টের কলার থেকে আগলা হয়ে আরভিদের চওড়া পিঠের ওপর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কতক্ষণ কেটে গেল কেউ জানে না। আরভিদ তখন অত্যন্ত ধীরালয়ে আরজার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। দুজনেই নিঃশ্বাসে তখন রীতিমতো রুদ্ধশ্বাসের মতো ওঠানামা করছে। আরজার ফর্সা গাল দুটো এখন রাগে নয়, লজ্জায় আর ভালোবাসার দহনে একদম লাল হয়ে উঠেছে। সে আরভিদের বুকের মাঝে নিজের মুখটা লুকিয়ে ফেলল। আরভিদ আরজাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের নিচের ঠোঁট ছুঁয়ে মৃদু হাসল। মেঝেতে পড়ে থাকা চামড়ার ডায়েরিটার দিকে তাকিয়ে সে মনে মনে বলল, আজকে রাতের এই চ্যাপ্টারটা শুধু আমার আর আরজার। এখানে পলিটিক্যাল সায়েন্সের কোনো প্রবাসী থাকার নেই। চলবে।